ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনালে কে বেশি চাপে থাকবে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? এই ম্যাচে ফার্ম ফেভারিট আপনি কাউকে বলতে পারবেন না এখন। কারণটা হলো যে এই টুর্নামেন্টটা যদি আপনি চিন্তা করেন, এখানে কিন্তু নিউজিল্যান্ডও ভালো পারফরমেন্স করছে আর ইন্ডিয়াও ভালো পারফরমেন্স করছে। নিউজিল্যান্ড দুটো ম্যাচ হেরেছিল, ভারতও একটা ম্যাচ হেরেছে, এবং সেই একটা ম্যাচ হারার পর থেকে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমি মনে করি যে সেটা ভারতকে অনেক দূর এগিয়ে দিচ্ছে ফাইনাল ম্যাচের জন্য। আর তারা ফেভারিট, তারা ফার্ম ফেভারিট বলা যাবে না, তবে আপনি কিছুটা ফেভারিট তাদেরকে অবশ্যই বলতে পারেন দুটো কারণে। একটা হলো যে তারা সেমিফাইনাল এবং তার আগে মানে এই সুপার এইটে একটা ম্যাচ হারার পরে, সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হারার পর যে কায়দায় তারা পরের ম্যাচগুলোতে খেলেছে, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে ইয়েস, তারা একটা মিশন নিয়ে এসেছে বা দে হ্যাভ এ গুড প্ল্যান, একটা বড় কোনো কিছু তারা অর্জন করতে চায়, সেটা এক্সিকিউট করছে এবং মাঠে সেটা পুরোপুরি এক্সিকিউট করছে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের সব ব্যাটসম্যানরা দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে ব্যাটসম্যান রয়েছেন, তাদের মধ্যে যে কোনো দুজন যদি কোনোদিন দাঁড়িয়ে যান, তাহলে তো বড় একটা স্কোর অবশ্যই আসবে। আর যদি কোনোদিন একজনও দাঁড়িয়ে যান, সেখানেও একটা বড় স্কোর করার সুযোগ তাদের সামনে থাকছে। অর্থাৎ ব্যাটিং যাদের কাজ, তারা ঠিক তাদের কাজটুকু করছেন, ঠিক একই রকমভাবে তাদেরকে সাপোর্টটা দিচ্ছে দুর্দান্তভাবে কিন্তু আপনার বোলাররা, এবং সেই সঙ্গে ফিল্ডিংয়ে আপনি যারা রয়েছেন তারাও এক্সেলেন্ট কিছু ক্যাচ তারা ধরেছে। আর 3 ডিপার্টমেন্টেই ভালো করছে, 3 ডিপার্টমেন্টে তারা ভালো করছে। সব কিছু মিলে একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে ধরনের একটা প্রস্তুতি বা যে ধরনের একটা সব কিছু মিলে একটা জমজমাট একটা আয়োজন থাকা উচিত মানে দলের মধ্যে, আমি মনে করি যে সেটা তাদের পুরোপুরি রয়েছে। ওয়ারাজ নিউজিল্যান্ডকে আপনি সবসময় দেখবেন যে নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে যে জেন্টলম্যান টিম, সবসময় কিন্তু নিউজিল্যান্ড একটু আড়ালে থেকে পারফরমেন্স করতে পছন্দ করে। এবারের এই বিশ্বকাপটা যখন শুরু হয়েছিল, খুব একটা আলোচনায় ছিল না তারা, তখন কেউ হয়তো তখন বলেনি যে নিউজিল্যান্ড ফাইনালে খেলবে। এর আগেও নিউজিল্যান্ড ফাইনালে খেলেছে, 2021-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেছিল, তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। কিন্তু এবার তারা ফাইনালে যে কায়দায় এসেছে, এবং বিশেষ করে সেমিফাইনালের কথা যদি বলি, সাউথ আফ্রিকার মতো এত টকবগে একটা দলকে, যে দলটা এর আগে ভারতকে হারিয়েছিল, পুরোপুরি আউটপ্লে করে দিয়েছে, সিম্পলি আউটপ্লেট করে দিয়েছিল। 170-র মতো রান চেস করতে গিয়ে তারা 12 ওভার না 13 ওভারের মধ্যে পুরো আপনি 170 রান তারা করে ফেলেছে। এবং ফিন অ্যালন যে এক্সেলেন্ট কায়দায় একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, ওয়ার্ল্ড রেকর্ড করে 33 বলে সেঞ্চুরি, নট এ ম্যাটার অফ জোক। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালটা সত্যিকার অর্থে যে দুই দলের খেলার কথা ছিল, সেই দুই দলই খেলছে। এক্সেলেন্ট টিম বন্ডিং দুই দলের মধ্যে, এবং এই আমেজটা যদি ফাইনালে মানে তারা এর আগে যে ক্রিকেট খেলে এসেছে, সেটা যদি তারা ফাইনালে দেখাতে পারে, তাহলে ফাইনালটাকে আপনি এক অর্থে বলতে পারেন যে এটা একটা বারুদ ম্যাচ হবে। মানে এই বিস্ফোরণে যে দল নিয়ন্ত্রণটা ম্যাচের নিজের কাছে রাখতে পারবে, লাগামটা রাখতে পারবে, রাইট, লাগাম বা নিয়ন্ত্রণটা নিজের কাছে রাখতে পারবে। আচ্ছা, আহমেদাবাদে ভারতের একটা বাজে স্মৃতি আছে, 2023 বিশ্বকাপের ফাইনালে হেরেছিল, একই ভেন্যুতে ফাইনাল হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে। এখানে কি ভারত একটু মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে নাকি, যে আমরা 2023 বিশ্বকাপের সবগুলো ম্যাচ হেরে ফাইনালে হেরে গিয়েছিলাম, এমন কিছু? না, আমার মনে হয় না যে সেটা হয়তো কাজ করলেও সেটা আমার মনে হয় না যে ম্যাচের সেটা বড় কোনো ধরনের প্রভাব হতে পারে। কারণটা হলো যে এই দলটা আপনি যদি দেখেন যে এখন ভারতীয় যে দলটা রয়েছে, এই দলটা আমার মনে হয় না যে কোনো একটা ম্যাচে আমরা কখনো হেরেছিলাম সেটার একটা কুপ্রভাব নিয়ে তারা এই মাঠে খেলতে নামবে। অনেকগুলো স্টার রয়েছে, অনেক স্টার রয়েছে, তারা সবাই জানে যে কার কি কাজ, সেটা তারা দে নোজ বেটার দ্যান এনিওয়ান। ম্যাচ উইনার, সেটাই আমি বললাম যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যারা রয়েছেন প্রত্যেকে ম্যাচ উইনার। ঠিক একই রকম ভাবে যে 4 জন বোলার নিয়ে, প্রপার 4 জন বোলার নিয়ে তারা যে খেলে, তারা প্রত্যেকেই কিন্তু আপনি যে কোনো দিনই ম্যাচ জেতাতে পারেন। সো একটা দলে যখন আপনি এরকম অনেক বেশি ম্যাচ উইনার থাকবে, তখন ক্যাপ্টেনের কাজটুকু অনেক সহজ হয়ে যায় বা কমে যায়। সো এখানে দেখবেন যে একজন ব্যাটার যখন ফ্লপ করে, তখন অন্যজন পাশে থেকে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে অভিষেক শর্মা প্রায় প্রত্যেকটা ম্যাচে খারাপ করেছেন। এই টুর্নামেন্টে তিনি 3টি ম্যাচে, প্রথম 3টি ম্যাচে 0 রান করেছিলেন। সবকিছু মিলে স্যার কিন্তু আপনি দেখবেন যে একটা হাফ সেঞ্চুরি রয়েছে। তো এত বাজে ফর্মে থাকার পরও ভারতীয় দলটাকে, মানে একজন ওপেনার এত বাজে ফর্মে থাকার পরও ভারত বাদ দিচ্ছে না, রাখছে ফাইনালে, তাকে বাদ দিচ্ছে না। এবং আপনি দেখবেন যে পাওয়ার প্লেতে রান ভারতের প্রায় প্রত্যেকটা ম্যাচে আপনি কিন্তু 60 রান 70 রানের কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ পাওয়ার প্লেটাকে তারা ঠিক ইউটিলাইজ করতে পারছে, এবং পাওয়ার প্লেতে সত্যিকার অর্থে তারা পাওয়ার দেখাতে পারছে। এর কারণটা হলো যে অভিষেক শর্মা হয়তো ব্যর্থ হচ্ছেন, কিন্তু তার সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন না, তিনি তার মতো করে কিন্তু খেলে যাচ্ছেন। অর্থাৎ ভারত চাইবে যে অভিষেক ফাইনালে খেলে দিক, সম্ভাবনা তাই রয়েছে। যদিও বলা হচ্ছিল যে তাকে ড্রপ দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ভারতের এই টিমটা যে ধরনের স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে, তাতে অভিষেক শর্মার মতো একজন ব্যাটারকে ফাইনাল ম্যাচে এসে তারা ড্রপ দিবে। যেটা আপনি বললেন যে কে জানে যে ফাইনাল ম্যাচটাই হতে পারে তার ফর্মে ফেরার ম্যাচ। আচ্ছা, প্রেডিকশন কি আপনার, সংক্ষেপে যদি বলেন? পাওয়ার প্লেটা যে দল কাজে লাগাতে পারবে, সেই দলটা ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা, যেহেতু একটু নতুন উইকেটে খেলা হবে, এটা একটা রান ফিস্টেড ম্যাচ হতে পারে। অনেক রান হবে, এবং যে দল আগে ব্যাট করবে সে দল জিতবে, তাদের চান্স বেশি থাকবে। আচ্ছা,